Oh, oh, I've arrived in Bangladesh, my friend. খুব ভালো করেছিস। রাজশাহী কবে পৌঁছাচ্ছিস? আর কখন ঢাকা এসেছিস? এই তো মাত্র 8:40-এ পৌঁছেছি। বিমানের জন্য অপেক্ষা করছি। আর রাজশাহী যাব না তো, যাব বরিশাল আমার বরের কাছে। না মানে এখনো বর হয়নি, তবে হয়ে যাবে। হোয়াট? বরিশালে কে আছে? আকাশ। ও তোকে তো বলাই হয়নি, আকাশ তো প্রশাসন ক্যাডার, ইউএনও। তুই তো অনেক খারাপ। এই কথা আমাকে বলিসনি কেন? আর ওই লেভেলের স্টুডেন্ট ছিল, এখন ক্যাডেট হওয়া স্বাভাবিক। গুড জব। রাজশাহীতে কবে আসবি? দেখা যাক, তবে যাবো কোনো একদিন। থাক, ফ্লাইটে এসেছে, এখন গেলাম। বরিশাল পৌঁছে তোকে ফোন দিব। বাই বাই। নেহাপুকে রিসিভ করতে যাওয়ার জন্য বের হচ্ছি। একাই থাকছি, কয়েকদিন পর ছুটি পাবো, তখনই কি আম্মুকে এখানে নিয়ে আসবো। আর ওই ডাইনি তো এসেছে, এখন পর্যন্ত প্রপোজ করিনি। যেমন ফ্রেন্ডরা কথা বলে সেভাবে কথা বলেছি, অথচ দুজনেই জানি আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু তবুও কেন জানি বলতে পারিনি। একটা সরকারি বাংলো দেওয়া হয়েছে, ওখানেই একা থাকা হচ্ছে। এত বড় বাংলো, একা মানুষ। নেহাপু আসছে, দিয়ে দুজন হবে। ফোন হাতে নিতেই নেহাপুর মেসেজ এলো, লিখেছে, আমি ফ্লাইটে উঠতে যাচ্ছি, এয়ারপোর্টে এসে রিসিভ করবা। মেসেজ দেখে মুচকি এসে রিপ্লাই দিলাম, ওকে ডিয়ার। বরিশাল সদরে পোস্টিং হওয়ার জন্য আরও বেশি সুবিধা হয়েছে। সদর থেকে দূর হলে ঝামেলা হয়ে যেত। একই ফাঁকে এয়ারপোর্টের তদারকি করাও হয়ে যাবে। এক কাজে দুই কাজ। বাংলো থেকে বেরিয়ে এলাম, গাড়ি নিয়ে। ড্রাইভার দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠে বললাম, এয়ারপোর্টে চলেন। ড্রাইভার আমার কথা শুনে গাড়ি চালাতে শুরু করেছে। আহ, শান্তি! সব কাজেই সুবিধা। সরকারি চাকুরিতে মজাই আলাদা। বেশ কিছুক্ষণ পরে এয়ারপোর্টে চলে এলাম। সবাই পাওয়ার। এসে দেখলাম সবাই বেশ ভয়ে ভয়ে আছে। এসে ম্যানেজারের সাথে কথা বলতে থাকি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 10টা বাজতে চললো। ম্যানেজারকে আগেই বলেছি আমার স্পেশাল অতিথির কথা। সে তার মতো ব্যবস্থা করছে। আমাকে খুশি করতে কী সব করছে। বারণ করলাম, তাও বলল সিম্পলভাবে ব্যবস্থা করবে। কারো প্রবেশের আওয়াজ পেলাম, দেখি নেহা। পাশে থাকা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে এগিয়ে গেলাম। এই মেয়েকে নিয়ে একটা সমস্যা, তাকিয়ে থাকে মানে তো তাকিয়েই থাকে। আশেপাশের লোকজন আছে সেটা দেখে না। এগিয়ে বললাম, এমনভাবে তাকিয়ে না থেকে এটা নাও। আরে, কতদিন সামনাসামনি দেখি না, জানো তুমি কতটা অপেক্ষা করেছি, তুমি জানো? দেখলাম ম্যানেজার বেরিয়ে গেল। ধন্যবাদ। বেচারা হয়তো সিচুয়েশন বুঝতে পেরেছে। ফুল নিয়ে এসে বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না জুড়ে দিয়েছে। আমাকে কি ভেজানোর ইচ্ছে আছে? তুমি কেন কথা বলবা না? এরপর শক্ত করে জড়িয়ে ধরল। আমিও জড়িয়ে ধরলাম আমার ভালোবাসার চাদরে। আমার চোখের কোণে জল। খুশি ঠেলাই কেঁদে দিয়েছি। এত কল্পনা, এত জল্পনা, এত দীর্ঘ অপেক্ষার পর অগণিত চাওয়ার শেষে সব কিছু এসে থেমেছে আমার কাছেই। আমার বুকে, আমার বাহুতে, আমার নিঃশ্বাসের ভেতর। আমার চেয়ে সেই বেশি অপেক্ষা করেছে। কিভাবে প্রতিটা দিন পার করেছে, কিভাবে বুকের ভেতর আশা আর ভয় একসাথে বয়ে নিয়ে বেরিয়েছে, সেটা শুধু একমাত্র এ মানুষটাই জানে। 1 মাস 2 মাস নয়, টানা 3টা বছর। 3টা বছর ধরে সে শুধু অপেক্ষাই করেছে। আমাকে পাওয়ার আশায় কত পাগলামি করেছে, কত না বলা কষ্ট নিজের ভিতর লুকিয়ে রেখেছে, কত রাত নির্ঘুম কাটিয়েছে, তার হিসেব নেই। তবুও সে ক্লান্ত হয়নি, হাল ছাড়েনি। আজ সব অপেক্ষা, সব কষ্ট, সব ভালোবাসা এসে আশ্রয় নিয়েছে আমার কাছে, আমার বুকে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলতে শুরু করেছে। ছাড়িয়ে চোখ মুছে কপালে একটা চুমু দিলাম। কিছু না বলে আবার জড়িয়ে ধরলো। আমি কি কোথাও চলে যাচ্ছি? আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। সব কিছু বললাম, কিন্তু এটা কি ঠিক হচ্ছে? তুমি আমার জন্য হালাল না, ছাড়ো। আমি তোমাকে বাংলোতে রেখে অফিসে যাব। না, তোমাকে বলার জন্য অনেক কিছু জমা হয়ে আছে, সব কিছু তোমাকে শুনতে হবে। ছাড়ো, চলো। আমি তোমার সমস্ত কথা শুনবো, তবে অফিস শেষে, এখন না। আমার অনেক কাজ আছে। তুমি তো জানো একজন ইউএনওর কতটা কাজ। আমার কথা শুনে ছেড়ে দিল। দুজনে বেরিয়ে এলাম। ব্ল্যাক ব্ল্যাঙ্কেট পরে আছি, তাই ভেজা বোঝা যাচ্ছে না।
কিন্তু আমি আমার শরীরে ঠিকই বুঝতে পারছি। ম্যানেজারকে ধন্যবাদ দিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম। ড্রাইভার লাগেজ নিয়ে গাড়িতে উঠে বসতেই বললাম, আগে বাংলো চলেন, তারপর অফিসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। নেহাপুর দিকে তাকিয়ে বললাম, তোমার এই চেয়ে থাকাটা কখনো পরিবর্তন হবে না। তুমি কি জানো তোমার দিকে চেয়ে থাকতে কত ভালো লাগে? মন চাই শুধু তোমার দিকে চেয়ে থাকি। তোমার দিকে চেয়ে থাকার তৃষ্ণা কখনো ফুরাবে না। তুমি চেনেও কি করবা? জি বুঝেছি। দুজনে টুকটাক কথা বলতে বলতে চলে আসি বাংলোতে। তুমি বাংলোতে থাকো, আমি অফিস শেষ করে বাংলোতে আসবো। রান্নার প্রয়োজন নেই, আমি লোক দিয়ে খাবার পাঠিয়ে দিব। ওকে, সাবধানে যাবেন। হুম। বাসার ভিতর থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসতেই ড্রাইভার জিজ্ঞেস করলো মেয়েটাকে। আমি বললাম হবু বউ। ওখান থেকে অফিসে এলাম, এসে কাজে মনোযোগ দিই। বেশ কিছুক্ষণ পরে, কি রে, কি অবস্থা তোর? আপু, এই সময়ে তুমি তুমি কি দেশে এসেছো? হুম, আমি এখন দেশে এবং বরিশালে। বরিশালে কি করো? ও, আকাশ ভাইয়ের ওখানে গেছো? বাহ। এই, সাবধান, বিয়ের আগে বলে কিছু করিও না। চুপ কর, তুই অনেক শয়তান হয়ে গিয়েছিস। বল কেমন আছিস? আমার বাসার খবর তোর কাছে আছে? না, তেমন কোনো আপডেট নেই, যেমন আগে ছিল তেমনই আছে। গতকাল আম্মু থেকে শুনলাম সবকিছু তোমার ভাইকে লিখিয়ে দিয়েছে। তোমার নামে কিছু রাখিনি, ওইলে তোমাকে মৃত বলে উল্লেখ করেছে। বাহ, ভাবা যায় আমি নাকি মারা গেছি। কিন্তু আমি কি আমার অধিকার ছেড়ে দিব? আমি আমার অধিকার নিয়ে তবেই ছাড়বো। আবার একটা গন্ডগোল হবে বুঝতে পারছি। আগে রাজশাহী আসো, তারপর না তোমার অধিকার নিবা। তুমি ওখানে আছো এটা ভাবি শুনলে কি যে বলবে। কেউ কিছু বলবে না। আমি কি তোর ভাইকে খেয়ে নিচ্ছি নাকি যে কিছু বলবে? তুমি খাবে না চাটবে না নাকি করবা সেটা তুমি জানো। আমি শুতে চেয়েছি। তুই তো ভালো পেকেছিস। বাসার সব কেমন আছে বল? সবাই ভালো, তো আম্মু জ্বর হয়েছিল, এখন কিছুটা সুস্থ। তুমি কেমন আছো? যদিও জানি তুমি ভালো আছো, তবুও তুমি বলো, তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো। কতটা ভালো তোকে বলে বোঝাতে পারবো না। তা বুঝতে পারছি, ভাইয়া ছুটি পাবে কখন? তা কিভাবে বলবো? বলেছিল তো ছুটির আবেদন করেছে। এবার মনে হচ্ছে আম্মুকে এখানে নিয়ে চলে আসবে। সেটাই শুনেছি, ভাবছিও বলছিল এখানে আন্টি একা আছে, চলে গেলেই ভালো হবে। বিকেলে অফিস থেকে বাসায় ফিরলাম। ড্রাইভার গাড়ি পার্কিং করে চলে গেল। আমি বাসার ভিতরে এসে দেখি মহারানী সোফায় শুয়ে টিভি দেখছে। আমাকে দেখে ছুটে এসে বুকে ঝাঁপিয়ে পড়েছে। নিজেকে সামলাতে সামলাতে নিচে পড়ে গেলাম। একটু ব্যথা পেলেও কিছু বলার নেই। নেহা নেহাপু আমার উপর পড়ে আছে। মুখের সামনে থেকে চুল সরিয়ে বললাম, এটা কি হলো? কোনো কিছু হয়নি, তবে তুমি নিচে পড়ে যাবা এটা বুঝতে পারিনি। তুমি কি বুঝতে পারো শুনি? এই জন্য তোমাকে গাধি বলি। তুমি গাধা হলে আমি গাধি হব, এটাই স্বাভাবিক, তাই না বলো? কথায় কে পারে এমনভাবে উপরে পড়ে থাকবা না উঠবা? ভালো লাগছে না? আমার তো ভালোই লাগছে। তোমার আরও কত কি যে ভালো লাগে। আমার বুকের উপর দুই হাত রেখে তার হাতের উপর থুতনি রেখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কোথায় উঠবে তা না করে চাপটে ধরছে। বলছি, আপনি কি উঠবেন? না, উঠবো না। বলছি না, আমার ভূতে ভয়, আলাদা রুমে ঘুমাতে পারবো না। এ কথা শয়তানও বিশ্বাস করবে না। এইসব বলে লাভ নেই। চলো না কোর্ট ম্যারেজ করে নিই। তুমি কি চাও না জীবনে সুখী হতে? ভালোভাবে নিয়ম মেনে বিয়ে করব। ধরে পাশে শুইয়ে উঠে গেলাম। আমার দিকে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে দিতেই হাত ধরে উঠে গেল। আমি গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে কথা বলবো। জি জানা, আপনি ফ্রেশ হয়ে আসেন, ততক্ষণে আমি কিছু স্ন্যাক্স ব্যাগ থেকে বের করি। জি বুঝলাম। রুমে এসে চেঞ্জ করে বাইরে এলাম। দেখি বসে বসে চিপস খাচ্ছে। যদি বাচ্চা হয়, বাচ্চার খাবার নিজে খাবে। পাশে বসে বললাম, ছুরিটা যে কবে পাবো? সব সম্পত্তি আমার ভাইকে লিখে দিয়েছে, আমার নামে কিছু রাখেনি। উইলে আমাকে মৃত বলে উল্লেখ করেছে। কিন্তু আমি আমার অধিকার ছাড়বো না, আমি আমার অধিকার নিয়েই ছাড়বো। সাহায্য লাগবে নাকি? মনে মনে বললাম, বললেও কিছু করব, না বললেও কিছু করব। জানি অপমান করেছিল, সেই জিনিসটা তার থেকে কেড়ে নিয়েছি। আমি তেমন কিছুই করিনি, তার মেয়ে নিজেই করেছে। এখন বাকি একটু একটু করে প্রতিশোধ নিব। তা তো লাগবেই। আমি আমার অধিকার ছাড়বো না। যদি আমাকে আমার অধিকার না দেয় তাহলে ভালো কিছু হবে না। বুঝলাম। আরে সাপোর্ট হিসাবে আমি তো আছি, টেনশন নিও না, আমি তোমাকে সাহায্য করব।
দুজনে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, তাই উঠে নামাজ পড়তে এলাম। নামাজ শেষে বাংলোতে ফিরে এলাম। আজকে রান্নার প্রয়োজন নেই, দুজনে বাইরে গিয়ে ডিনার করে আসবো। ফোন বাজছে, তাই রুমে গিয়ে ফোন হাতে নিয়ে দেখি আপু ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। নেহা তোর ওখানে কি করে? এই, তোদের বিয়ে হয়েছে? কোথায় যাবে? তাই এখানে চলে এসেছে। আর তোমার ভাইকে তুমি এত খারাপ ভাবো? তোরা পুরুষরা কতটা ভালো জানি। আমার সামনে এই বড় বড় কথা বলে লাভ নেই। দেখ, সাবধান করছি, যদি কিছু হয়েছে তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। তুই নেহাকে এখানে পাঠিয়ে দে। ওর ফুপির বাসা মানে আমাদের বাসায় থাকবে। আচ্ছা, বলে দেখবো। ছি আপু ছি, তুমি আমাকে এমন ভাবো? তোমার কথায় কষ্ট পেলাম গো। নাটক কম করো প্রিয়। তুই মিসকে শয়তান সেটা ভালোভাবেই জানি। তুই হচ্ছিস ভদ্র শয়তান। তুমি নিজেকে যতটা ভালো দেখাও তুমি ততটাও ভালো না। নেহাকে তোর কাছে নিরাপদ মনে করছি না, তুই এখানে পাঠিয়ে দে। আমি বাকের খাঁচাই আপু, তুমি ভুল ভাবছো। কে কার কাছে বন্দি বুঝতে পারছি। নেহা অনেক ভদ্র, ভালো মেয়ে। তুই নেহাকে এখানে পাঠিয়ে দে। তুই এসে বিয়ে করে তারপর নিয়ে যাস, কিচ্ছু বলবো না, কিন্তু এখন তোর সাথে কোনোভাবেই থাকতে দেব না। এ তো আচ্ছা মুসিবত। কি এত ভাবছিস? আগামীকাল এখানে পাঠিয়ে দিবি। আগামীকাল যেন এখানে থাকে। বলছি, যতক্ষণ না যাবে আমি যে শান্তি পাবো না সেটা জানি। নিয়ে যেতে চাইলেই ভালো। নেহাকে বললে ঠিক আসবে। এখন ফোন রাখলাম, বাই। আপু ফোন কেটে দিয়েছে। কান কেমন ভোঁ ভোঁ করছে। বেডু মানুষের কোনো কিছুর জোর না থাকলেও মুখের জোর ঠিকই আছে। রুম থেকে বেরিয়ে বাইরে এসে সোফায় বসে বললাম, আপুর ফোন ছিল, তোমাকে তোমার ফুপির বাসায় যেতে বলেছে, এখানে নাকি থাকতে দিবে না। কেন কেন? আপুর কথা, তুমি নাকি অনেক ভালো এবং ভদ্র মেয়ে। আপু ঠিকই তো বলেছে, আমি ভদ্র, নম্র, ভালো। তুমি কি আমাকে খারাপ, অভদ্র ভাবো? এই রাগ দেখিয়ে লাভ নেই। আমি ভালো করে জানি তুমি কেমন শয়তান। তুমি নাকি ভদ্র আর ভালো। আহা, আমি তোমাকে যা বলতে পারি, তোমার সাথে যা করতে পারি, সেটা কি তুমি ছাড়া অন্য কাউকে বলতে পারবো? তাহলে তাদের কাছে কেন ভালো হবে না বলো? শুধু কি তাই, তোমাকে বিশ্বাস করলেও নাকি আমাকে বিশ্বাস করে না। তুমি নাকি বাঘের খাঁচায় বন্দি। আপু তো ঠিকই বলেছে। ঠিক বলেছে তাই না? তবে রে, তোমায় তো আমি উঠে দৌড় দিয়েছে, পিছনে পিছনে আমিও দৌড় দিলাম। একটু দৌড়াদৌড়ি হলো। আমি তো ক্লান্ত। বাপরে, কবে যে এমনভাবে ছোটাছুটি করেছি মনেই পড়ে না। এসে সোফায় এসে বসলাম। নেহাপু এসে পাশে বসে বলল, আপু আমাকে নিয়ে কতটা চিন্তা করে, আমাকে কতটা ভালোবাসে। তাই না? আগামীকাল এখান থেকে চলে যাবা? বাপরে, শীত ভালোই পড়েছে। চা হলে বেশ ভালো হতো। দাঁড়াও, চা বানিয়ে নিয়ে আসছি। যাও যাও। নেহাউটে রান্না করে চলে গেল। আমি নিউজ দেখতে শুরু করি। একটু পরে চা বানিয়ে নিয়ে এলে চা খেতে খেতে টিভি দেখতে শুরু করি। পাশে সে কাঁধে মাথায় রাখলো। শুরু করলো তার কথা, কোথায় কি করেছে, কিভাবে থেকেছে এইসব। আমিও মনোযোগ দিয়ে শুনতে থাকি। রাতে ডিনার শেষ করে বাংলোতে এলাম। বেশ শীত পড়েছে। নেহাপুকে রুম দেখিয়ে বললাম, কিছুদিনের জন্য ওইটা তোমার রুম। হুম, গুড নাইট। আর আমি কিন্তু তোমার সাথে যাব। আপুকে বলে দিবা আমি যাব না। যদি ওখানে যেতাম তাহলে কি আর এদিকে আসতাম? হুম, তুমি যাবা না এটা জানি। গুড নাইট। সকালে ঘুম থেকে উঠতে হবে। তোমার মনে হয় নেহা আসবে? জানি আসবে না, বলতে হয় তাই বললাম। এটা আমার দায়িত্ব। আম্মুকে কি বলছো? কথা বলছো আম্মুর সাথে? আম্মু জানলে কি বলবে? দেখো, হয়তো তোমার শালার বলা হয়ে গেছে, আর তারা কয়েকদিনের মধ্যেই আসবে। এসে যে যার রুমে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দুজনের জন্য নাস্তা নিয়ে এলাম। নেহা এখনও ঘুমাচ্ছে। না উঠিয়ে খেয়ে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:30 বাজে। তাই উঠে রেডি হয়ে চলে আসি অফিসে। মেসেজ দিয়ে রাখলাম যেন আমাকে না খুঁজে উঠে নাস্তা করে নেই। একটু বসে থেকে একটা ফাইল দেখে আবার বেরিয়ে পড়লাম। একটা বিদ্যালয়ের কাজ চলছে, ওখানে যেতে হবে। অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসতেই নেহার ফোন এলে রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডাক দিলেই তো হতো। উকি দিয়ে দেখলাম ঘুমিয়ে আসো, তাই ডাকিনি। টেবিলের উপর খিচুড়ি রাখা আছে, খেয়ে নিও। হুম, যখন বাসা থেকে আসবা তখন শাক সবজি মাছ মাংস নিয়ে আসবা। আজকে থেকে বাসাতেই রান্না করব।
মাছ মাংস ফ্রিজেই আছে। ছুটির দিনে রান্না করি। বাই। একটু ব্যস্ত এবং গাড়িতে আছি। ফোন রেখে দিলাম। আমি যথেষ্ট চেষ্টা করছি এখানে জীবন বৈচিত্র্য পরিবর্তন করার, নাই হিংসা প্রতিষ্ঠা করার। আমি জানি আমাকে মরতে হবে এবং এসবের হিসাব রবের দরবারে দিতে হবে। ইতিমধ্যে ঘুষের অফার অনেক এসেছে, সব ফিরিয়ে দিয়েছি। আমার পরিবার সেই শিক্ষাটুকু দেয়নি। আম্মু আমাকে বারবার বলেছে, তুই যদি ঘুষের টাকা নিস এবং সেটা যদি আমার পেটে যায়, তাহলে সাথে সাথে যেন আমার মৃত্যু হয়। তোকে তোর আব্বু নিজের ঘাম ঝরানো টাকা দিয়ে তোকে বড় করেছে, পড়াশুনো করিয়েছে। আম্মুর কথা শুনে এবং আল্লাহর ভয়ে এটা গ্রহণ করি না। সৎ পথে ইনকাম করি, সৎ পথেই চলি। তাও জানা অজানা পাপ হয়ে যায় এবং হচ্ছে। যতদিন বিয়ে না করছি ততদিন তো হবেই। তবে যথেষ্ট চেষ্টা করছি নিজেকে সামলাতে। এসে স্কুল পরিদর্শন করলাম, অল্প আপ্যায়ন করলো, সেগুলো খেতেই হলো। চা নাস্তা আর কি। ওখানে থেকে অফিসে এলাম। দুপুরে আম্মুর সাথে কথা বললাম। গতকাল বলা হয়নি। আম্মুর থেকে নেহার বিষয়টা লুকাতে পারলাম না, তাই বলে দিয়েছি। প্রথমে একটু রাগ করলেও পরে আর কিছু বলেনি। তবে বলল যেন ভুলভাল কিছু না করি। নেহার দুপুরের খাবারের ব্যবস্থা করে এসেছি। যে হোটেলে খাওয়া দাওয়া হয় সেখানে বলে এসেছিলাম যেন খাবার পৌঁছে দেই। সন্ধ্যায় সবজি নিয়ে বাসায় এলাম, আর তার জন্য চিপস এবং স্যান্ডউইচ এসে জড়িয়ে ধরেছে। এই মেয়ে ভালো হলো না। গতকাল এত করে বললাম, এখনো বিয়ে হয়নি, কিন্তু শুনছে না। কোথায় ব্যাগ ধরবে তা না করে এসে আমাকে জড়িয়ে ধরছে। ছেড়ে ব্যাগ ধরে বলল, তুই আমাকে না বলে চলে গেছো, এটাই অনেক রাগ করেছি। রাগ করেছো? তার জন্য তো এসব তোমার অখাদ্য নিয়ে এসেছি। ধন্যবাদ, দাঁড়াও, রান্নাঘরে রেখে আসছি। নেহা রান্নাঘরের দিকে গেল, আর আমি রুমে এসে চেঞ্জ করে বাইরে এলাম। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বাইরে এসে সোফায় বসলাম। এমনভাবে যাচ্ছে দিন। 10 দিন পরে ছুটি পেলাম, 20 দিনের। তাই 2টা ফ্লাইটের টিকিট কেটে চলে আসি রাজশাহীতে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে বললাম, তুমি কোথায় যাবা? এখন বাসায় যাব, দেখব যে আকাম করেছি এই সেটা কেমন ইফেক্ট। শয়তান, নিজের পরিবারের সাথে এমন কেউ করে? কিসের পরিবার? যারা আমাকে মৃত বলে তাদের আমি কি বলবো? যাই দেখি কি অবস্থা হয়ে আছে তাদের। যদি বাসায় প্রবেশ করতে না দেয় তখন ছোট ফুপিদের বাসায় যাব। ওকে। আমি আমার বাসার উদ্দেশ্যে এবং নিহাতার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। শয়তান কি করেছে বলছি। গত 3 দিন আগে এনবিআরকে ফোন দিয়ে বলেছে তার বাসায় অনেক ব্ল্যাক মানি এবং স্বর্ণ আছে। তার পরিচয় না দিয়ে শুধু বাসার ঠিকানা দিয়ে বলেছে। কি আছে না আছে সে ভালোভাবেই জানে। কোন লেভেলের শয়তান, নিজ পরিবারের সাথে এমন করে। একটু পরে নেহা বাসার ভিতরে যায়। আব্বু আম্মু কোথায় আপনারা? দেখে কে এসেছে? নেহার ভাবির ডাক শুনে নেহার আব্বু আম্মু তাদের রুম থেকে বেরিয়ে আসে। নেহাকে দেখে তার আম্মু কান্নায় ভেঙে পড়লেও ওর আব্বু প্রচণ্ড রেগে যায়। নেহার আম্মু নেহাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয় আর বলতে থাকে, কোথায় ছিল এতদিন? কী জন্য এসেছিস তুই? তুই তো এ বাসা ছেড়ে চলে গেছিলি, তাহলে কী জন্য ফিরে এসেছিস? আমি আমার অধিকার নিতে এসেছি। আমি শুনলাম ভাইয়াকে নাকি সব কিছু লিখে দিয়েছেন, আমাকে নাকি মৃত বলে ঘোষণা করেছেন। আমার সম্পত্তি কি করব, কাকে দিব, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে তোর মতো বাইরের কোনো মেয়ের অধিকার নেই কিছু বলার। তাই? কিন্তু আমি তো আমার সমস্ত অধিকার নিয়ে তবেই ছাড়ব। তোমার কোনো কিছু নেই নেহা, এসব কিছু তোমার ভাইয়ার। শুধু শুধু ঝামেলা করে লাভ নেই, তুমি কিছুই পাবে না। এখানে দেওয়ার মতো তোমার কিছু নেই। বাবা মেয়ের মধ্যে এখানে কথা বলবে না ভাবি। এটা আমার বাসা, এখানে শুধু আমি উঁচু গলায় কথা বলবো। আর আমার কোনো মেয়ে নেই, বাসা থেকে বেরিয়ে যা তুই। বলেছি না, আমি আমার অধিকার নিয়ে তবেই যাব। আমি আমার অধিকার না পেলে সেটা কারোর জন্য ভালো হবে না। কুত্তার বাচ্চা, তোকে আমি মেরেই ফেলবো। তুই আমার চোখের সামনে থেকে যাবি? একদম এগিয়ে আসবেন না। মেয়ে বলে যখন স্বীকার করছেন না তখন আপনার অধিকার নেই আমাকে মারার। কি করবা তুমি? তোমার যা ইচ্ছা করো নেহা। আর এটা ভদ্রলোকের বাসা, এখানে চেঁচামেচি করবা না। আমার যা ইচ্ছে করলে সেটা তোমাদের কারোর জন্য অনেক ভারী পড়বে। আম্মু, তুমি আমার মরার কান্না কেঁদো না। তুমি বাকিদের থেকে খুব বেশি ভালো না, তুমিও কম কিছু না। তুই এই বাসা থেকে বেরিয়ে যা, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। তোমরা আমাকে আমার অধিকার দিবে না? না, আমাদের সাথে তোর কোনো সম্পর্ক নেই, তোর কোনো অধিকার নেই, তুই কোনো কিছুই পাবি না। আমি গেলাম।
এবং তোমরা উল্টো দিন গুনতে শুরু করো। দেখো তোমাদের সাথে কি কি হয়। তোমরা যে কখনো ভালো হবে না জানি। আমি তোকে জন্ম দিয়েই ভুল করেছি। যদি জানতাম এমন কিছু হবে তাহলে জন্মের পরেই গলা টিপে মেরে দিতাম। আব্বু, আমার কি আফসোস জানেন? আপনার মতো মানুষের ঘরে কেন জন্ম নিয়েছিলাম। আপনার মতো অমানুষ আমি কখনোই দেখিনি। আমার ভাবতে লজ্জা লাগে আপনি আমার পিতা, যে কিনা মানুষকে মানুষ বলে মনে করে না, সে নাকি আমার পিতা। মানুষকে বলে রাস্তার ময়লা আবর্জনা। ছি, কতটা নিচু মনের আপনি। আমি আপনাকে নিয়ে গর্ব করতাম। আপনি আমার কথা শোনেন, সব কথা রাখেন, আমার সব চাওয়া পূরণ করেন। আপনি অনেক ভালো। আমি কি আপনার কাছে খুব বেশি কিছু চেয়েছিলাম? আপনার তো অনেক টাকা পয়সা ছিল। এত কিছু থাকার পরেও কেন আপনার এত লোভ? সেদিন আমার চাওয়াটা কেন পূরণ করলেন না? ইমোশনাল কথাবার্তা বলা হয়ে গেলে তুই যেতে পারিস। আমার কোনো মেয়ে নেই। নেহা আর কিছু বলল না, পিছনে ঘুরে হাঁটতে লাগলো। নেহার আম্মু আটকাতে চাইলে জড়িয়ে ধরে বলে, আম্মু, তোমাদের উচিত ছিল আমাকে ছোট থাকতেই মেরে ফেলা। আজকের পর থেকে তোমাদের খারাপ দিন দেখতে হবে। এই বাসা ছেড়ে চিরদিনের মতো গেলাম। ছাড়ো, বাই। তোমাদের বোঝা উচিত ছিল কেন আমার সুখের জীবন রেখে এমন করলাম। নেহা ওর আম্মুকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল। তোমরা কখনোই পরিবর্তন হবার না। নেহা তার ট্রলি ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে আসে। এসে তার ফুপির বাসায় চলে আসে। আমি বাসায় আসতেই আম্মু নেহার কথা জিজ্ঞেস করলে বলি যে তার বাসায় গেছে। আমার বাসা শহর থেকে অল্প দূরে। এসে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। আপু, এমনভাবে কান্না করো না। জানো যে তাদের ভুল কখনো স্বীকার করবে না। কেন শুধু শুধু ওখানে যেতে গেছো? কেন এমন হলো? আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম যে এমন করেছিল? এতেও খুব কষ্ট পেতাম না? যখন নিকৃষ্টের মতো কথা বলল তখন সব থেকে বেশি কষ্ট হয়েছে। টাকার কারণে সবাই অন্ধ হয়ে গেছে, মানুষকে মানুষ বলে মনে করে না। আমার এটা ভেবে কষ্ট হয় যে আমার এইসবের কারণে একজন মারা গেছে। কি করবা বলো? কিছু করার নেই। লোভ অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আমি ভেবেছিলাম যে তারা আমাকে দেখে খুশি হবে, আগলে জড়িয়ে ধরবে, কিন্তু কিন্তু তার একটুও পরিবর্তন হয়নি। মামা ভাঙবে কিন্তু মচকাবে না। অপেক্ষা করো, ধৈর্য করো, ধৈর্য ধরো, হয়তো সবকিছু ঠিক হবে। ভেবেছিলাম তাদের মানিয়ে বুঝিয়ে বিয়ে করব, কিন্তু তার তো শুনতেই চায় না, আমাকে বুঝতেই চায় না। আমাকে বলল আমি যেন আমার ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক করে নিই, কিন্তু উল্টো আরও দূরত্ব বেড়ে গেল। বিছানায় শুয়ে ভাবছি না জানি কি করছে। আচ্ছা ফোন দিয়ে দেখি কি করছে। ফোন দিতে রিসিভ করলো। কি করো? সরি। সরি কেন? আবার কি করেছো? তুমি বললে আমি যেন আমার পরিবারের সাথে সম্পর্ক ঠিক করে নিই, কিন্তু আরও দূরত্ব বেড়ে গেল, সম্পর্কটা আরও খারাপ হয়ে গেল। কি আর বলবো তোমায়, যা হবার তা হয়ে গেছে। তোমার পরিবার ছাড়া বিয়ে, এটা কেমন যেন হয়ে যাচ্ছে। শোনো, তুমি আবার যাও। ওটা তোমার পরিবার, তোমার আব্বু আম্মু। আবার গেলে অপমান করে বের করে দিবে। পরিবারের কাছে মান অপমান? তুমি আবার যাও। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তুমি যাবা। তুমি যদি যাও তাহলে আমি যাব, না হলে আমাকে এই কথা বলবা না, এই বিষয়ে কোনো কথাই বলবা না। তাহলে তুমি কান্নাকাটি বন্ধ করো। কান্না করছো কেন? কে বলেছে আমি কান্না করছি? আমি কান্না করি না। তাই না? কান্নাকাটি না করে চুপচাপ শুয়ে যাও। একটু কথা বলে ফোন রেখে দিলাম। 2 দিন পর বিয়ে হলো। নিহার অভিভাবক হয়ে আপুর শ্বশুর শাশুড়ি বিয়েটা দিল। মানে নিহারের ছোট ফুফি এবং ফুফা। অল্প আয়োজন করা হয়েছিল, বড় করে বিয়ের আয়োজন করিনি। নিহার আব্বু আম্মুকে দাওয়াত দিয়েছিল, কিন্তু কেউ আসেনি। তাদের এক কথা, তাদের কোনো মেয়ে নেই। বাসর ঘরের ভিতরে এলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমনভাবে না তাকিয়ে থেকে ঘুমটাটা তুলে আনবক্স করেন। এই মেয়ের দেখি ধৈর্য ধরছে না। আচ্ছা করছি। বিছানায় বসে ঘোমটা সরিয়ে হেসে উঠলাম। এমনভাবে চোখ বাঁকা করে রেখেছো কেন? মনে হচ্ছে কানা। না আসলে ওই আর কি। আচ্ছা দাঁড়াও, আমি কিছু কাজ করি। আমার শ্বশুরের ঘুম হারাম করি না, মানে এখন না হলেও আগামীকাল থেকে হবে। আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। কি করবা? 3টা বিল্ডিং সরকারি নিয়মকানুন মেনে হয়নি। যে প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে সেগুলোর মধ্যে অনেক ভেজাল। মেয়েদের যে কসমেটিক তৈরি হচ্ছে সেগুলোতে ভেজাল। টাকা খেয়ে সব কয়টা মুখ বন্ধ রাখবে। তোমার রাগ হচ্ছে না? কেন রাগ করতে যাব কেন? রক্তের টান বলে কথা, একটা তো রাগ হবেই, তাই না? আমার কোনো রাগ হচ্ছে না,
কোনো হেল্প লাগলে বল। আপাতত ডকুমেন্টগুলো সিআইডির কাছে পাঠিয়ে রাখি। কাজ না হলে সচিবের কাছে পাঠিয়ে প্রতিশোধ নিব। যেই ভাবা সেই কাজ দিলাম পাঠিয়ে। তারপর আর কি, বাকিটা ইতিহাস। 2 দিন পর আমাদের ওখানের ইউএনওর অফিসে বসে ওনার সাথে কথা বলছি, আর ওনাকে সব ডকুমেন্ট দিলাম। আশা করি কাজ হয়ে যাবে। নেহার কাছে অনেক ইনফরমেশন পেয়েছি, দিয়ে আরও অনেক কাজ হয়েছে। ওখান থেকে বাজারে এসে রাজকে ফোন দিলাম, রিসিভ করতে বললাম, কিরে কোথায় তুই? ডেটে আসি। ভালো, তাহলে রেড কর। বাজারে এসে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসায় এলাম। রুমে এসে দেখি নিহা কারো সাথে ঝগড়া করছে, আর রেগে ফোন কেটে দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, তাই তো শুরু। আমাকে আমার অধিকার দিবে না, আমাকে কিছু দিবে না, কিন্তু সরকারকে ঠিক দিবে। কে ছিল? ভাইয়া ছিল, আমাকে বলে আমি যেন এইসব ইনফরমেশন না দিই। আমি নাকি সব কিছু সিআইডি থেকে পুলিশকে বলেছি। আমি তো বলেছি। আজকে তো ইউএনওকে সব কিছু দিয়ে এলাম। তোমার ভাইকে বলো ধ্বংস করে ছাড়বো, কাউকে শান্তিতে থাকতে দিব না। তোমার বাবার অহংকার চূর্ণ বিচূর্ণ করব। এখানে যতদিন আছি শান্তিতে থাকতে দিব না। তোমার বাবার হার্টের সমস্যা নাই তো? আরে না, আমার বাবার হার্ট হচ্ছে স্টিলের হার্ট, এত সহজে হার্ট অ্যাটাক করবে না। সে ভালো, আমি কারো মৃত্যুর কারণ হতে চাই না বাবা। কিন্তু তুমি এমনভাবে হায়নার মতো তাকিয়ে আছো কেন? রান্নাঘরে গেলাম, আম্মু বের করে দিল, বলে আমাকে রান্না করতে দিবে না। আমার প্রচুর খিদে পেয়েছে। ব্যাগে গাজর আছে, বসে গাজর খাও, আর না হলে মূলা খাও। খাবা আর বায়ু ছাড়বা। ছি, কি গন্ধ! ছি, তোমার মুলা তুমি খাও, আর কিছু নিয়ে আসো না, চিপস বা আর কিছু। এত চিপস খেলে শরীরে রোগ বাসা বাঁধবে। আমার কথা শুনে মুখ ভার করে নিয়েছে। এটা কোনো কথা হলো? ছোট বাচ্চাদের মতো করছে। এখন গিয়ে গাজর খাও, বিকেলে নিয়ে আসবো, প্রমিস। ঠিক তো, গাজরের হালুয়া বানাবো, সরো সরো তুমি। নেহা উঠে চলে গেল। এ মেয়ে কখন কি করে সে ভালো জানে। আহ, ভাগ্যের জামাই আদর নেই। উঠে বাইরে চায়ের দোকানে আড্ডা দিয়ে দুপুর এলাম। এসে গোসল করে নামাজ পড়ে খেতে বসলাম। নাও, গাজরের হালুয়া খেয়ে বলো কেমন হয়েছে। এখন হালুয়া খাবো না ভাত খাবো? তোকে কেউ পেট ভর্তি করে খেতে বলেছে? এত কষ্ট করে রান্না করলো, তুই খেয়ে দে। অল্প নিয়ে খেয়ে নেহার দিকে তাকালাম। কেমন হয়েছে শোনার জন্য আমার দিকে তাকিয়ে আছে। নতুন কিছু খাওয়া হলো না? অনেক সুন্দর, নাইস। কে রান্না করেছে দেখতে হবে না? তা তো দেখতেই পাচ্ছি। কথা বলতে বলতে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে রুমে এলাম। এসে বিছানায় দোপাস যাচ্ছে এমনভাবেই দিন। একদিন সকালে আমি, আম্মু, নেহা বসে আছি আর টিভি দেখছি। তখন হঠাৎ করেই দরজায় টোকা পড়লো। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। ভদ্রতার খাতিরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসুন। আমার কথা শুনে 5 জন ভিতরে এলো। 5 জন বলতে নেহার ভাইয়া ভাবি আব্বু আম্মু থেকে পুরো ফ্যামিলি আছে, আর তার ছোট ভাতিজিও আছে। নেহা একবার তাকিয়ে টিভির দিকে নজর দিল। আম্মু উঠে বলল, এনারা কে? চিনলাম না তো। নেহার আব্বু আম্মু। আম্মু তাদের সালাম দিলেও নেহা তাদের দিকে আর ফিরেও দেখলো না। এই মেয়ের এত অ্যাটিটিউড বলার মতো না, কিন্তু শুধু আমার বেলায় উল্টো ছিল। চেয়ার এগিয়ে দিলাম, না বসেই দাঁড়িয়ে আছে। তোমার সাথে কথা বলার জন্য এসেছি। আমি এখন কার্টুন দেখছি, শেষ হলেই কথা বলতে পারবো। নেহার এমন কথা শুনে ওর বাবা রেগে গেছে, কিন্তু কিছু বলতেও পারছে না। কোনোভাবে রাগ কন্ট্রোল করে নিল। আম্মু আমার দিকে তাকিয়ে আছে। চোখের ইশারায় কিছু বলতে বারণ করে দিলাম। পুলিশ পাঠালেই তো তারা এসে নিয়ে যেত, এত কষ্ট করে এখানে আসতে হতো না। আপনার মতো লোকের পায়ে ধুলো পড়াতে এই বাসাটা সম্মানিত হয়নি, বরং অসম্মানিত হয়েছে। বলুন কী জন্য এসেছেন? আপনারা না দাঁড়িয়ে থেকে বসুন। আর বৌমা, এমনভাবে অপমান করা ঠিক না। ওনারা তোমার পরিবার, উনি তোমার বাবা। আমার কোনো বাবা নেই আম্মু, আমি এতিম। মিস্টার নেহাল হাসান, কিছু কি বলবেন? কিছু বলার থাকলে বসুন, না হলে যেতে পারেন। নেহা, তুমি এগুলা কি শুরু করছো? যা শুরু করছো সেসব বন্ধ করো। আমি কিছু করিনি, আমাকে ব্লেম করে লাভ নেই। আমি জানি তুমি এইসব করেছো। এসব বন্ধ না করলে সেটা তোমার জন্য ভালো কিছু হবে না। আপনার এমন হুমকির জন্য দণ্ডবিধি 503 ধারা অনুযায়ী 2 বছরের কারাদণ্ড হতে পারে। আপনি আমার বাসায় এসে আমার ওয়াইফকে হুমকি দিচ্ছেন। নেহার ভাইয়া কিছু বলতে আসলে বললাম, প্লিজ আপনারা বসুন।
সোফা নেই যে আপনাদের সোফায় বসতে দিব, প্লাস্টিকের চেয়ার আছে সেগুলোতেই বসতে হবে। আমার শাশুড়ি বসে নেহার দিকে তাকিয়ে আছে, চোখের কোণে পানি। মনে হচ্ছে মেয়েকে অনেক কিছুই বলতে চাই কিন্তু বলতে পারছে না। আমি আপনাদের কিছু করিনি। কি হয়েছে যে আমার বাসায় স্বয়ং এসেছেন? শুধু আপনি না, ফ্যামিলির সবাই চলে এসেছেন। এই বাসায় আপনাদের দেওয়ার মতো কিছুই নেই। নেহা, এমনভাবে কথা বলো কি জন্য? ওনারা আমাদের বাসায় মেহমান। যাও যাও, নাস্তা পানির ব্যবস্থা করো। ওঠো, আম্মু চাও। সেই সব কিছু করার প্রয়োজন নেই। নেহা, তুমি এসব বন্ধ করো। আর আমাদের বিজনেস আমাদের করতে দাও। তুমি জানো আমাদের কতটা ক্ষতি হয়েছে। এখানে আমি কি করব? আমার কিছু ক্ষতি হয়েছে যে আমার ব্যথা অনুভব হবে? আমাকে আমার অধিকার দিয়ে দেন, কিন্তু এখন আপনাদের কিছু লাগবে না। নেহা, মেহমানদের সাথে এমনভাবে কথা বলতে আছে? আমার কথা শুনে নেহা চুপচাপ হয়ে গেল। দেখুন, কি হয়েছে বলতে পারছি না। যদি ফ্যামিলিগত প্রবলেম হয়ে থাকে তাহলে বসে আপনারা কথা বলে ঠিক করেন, এবং আপনাদের সবাইকে দুপুরের দাওয়াত রইল। যত প্রবলেম তোমার জন্য হয়েছে, তোমার জন্য আমার পরিবারের এমন অবস্থা। এমনভাবে কথা বলছো, মনে হচ্ছে কিছুই জানেন না। মনে মনে বললাম, ভাঙবে কিন্তু মচকাবে না। দেখুন, এখানে আমার কোনো দোষ নেই, শুধু শুধু আমাকে দোষ দিবেন না। নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়ার অভ্যাস পরিবর্তন করুন নিহাল সাহেব। আমি কিছু করিনি এবং আমি কিছু জানি না। নেহার আব্বু তার ব্যাগ থেকে একটা ফাইল বের করলেন। বের করে উঠে নেহার কাছে গিয়ে, এখানে আমার সম্পত্তির 3 ভাগের 1 ভাগও আছে। যে অধিকারের জন্য এত কিছু করেছো সেই অধিকার এখানে আছে। আমার কিছু লাগবে না। কিছু প্রয়োজন না থাকলে এসব বন্ধ করে আমাদের শান্তিতে থাকতে দাও। নেহা পেপার নিল, তারপর চোখ বুলিয়ে পড়ে আবার ফেরত দিয়ে বলল, আমি কি আপনার মেয়ে যে সম্পত্তি নিব? আমি যদি আপনার পরিবারের কেউ হতাম তাহলে গ্রহণ করতাম। তাহলে তুমি আমার পরিবারের সাথে এমন কেন করলে? ওটা আমাকে অপমান এবং আমার মৃত শ্বশুরকে অপমানের ছোট্ট একটা প্রতিশোধ নিয়েছি। এখনও রাস্তায় নামতে হয়নি, তার জন্য শুকরিয়া আদায় করুন। আপনাদের আর কিছু বলবো না এবং আপনাদের থেকে প্রতিশোধ নেব না। আপনারা যেতে পারেন। নেহার আব্বু আর কিছু বলল না, পিছনে ঘুরে বাসা থেকে বেরিয়ে গেল। নেহার ভাইয়া এসে নেহাকে অনেক কথা বলল। নেহার থেকে কোনো রিপ্লাই না পেয়ে ওর ভাবি ভাইয়া চলে গেল। আন্টি নেহার দিকে তাকিয়ে আছে। নেহা উঠে ওর আম্মুর পাশে চেয়ার টেনে বসে হাতে হাত রেখে বলল, পারলে আমাকে মাফ করো আম্মু। তোমাকে এমনভাবে আঘাত করার কোনো ইচ্ছে ছিল না। আমি রুমে এলাম। তিনজনে হয়তো কথা বলছে। কান্নাকাটি আমার ভালো লাগে না। কাউকে কাঁদতে দেখলে নিজের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, তাই চলে আসা। একটু পরে নেহা রুমে এলো। এসে ডুকরে কেঁদে উঠল। উঠে দাঁড়িয়ে কাছে গিয়ে হাত ধরে বিছানায় বসিয়ে সামনে বসে বললাম, কেঁদে কী করবা? মনকে শান্ত করার জন্য হলে কান্না করতে পারো, কিন্তু আফসোস থেকে যদি কান্না আসে তাহলে লাভ নেই। তোমার এসব আগে ভাবা উচিত ছিল। উঠে পাশে বসতেই কাঁধে মাথা রাখলো। চুপচাপ বসে থাকলাম। কান্না করছে করুক কিছুক্ষণ। বসে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তারপর 20 দিনের ছুটি কাটিয়ে আমি আম্মু আর নেহাকে নিয়ে চলে আসি বরিশালে। আবার শুরু হলো কর্মজীবন। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।